আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরেকটু কোণঠাসা করে ফেললেন। কিভাবে? আমেরিকা ইউক্রেনের জন্য তাদের যত গোয়েন্দা সহযোগিতা রয়েছে অর্থাৎ ইন্টেলিজেন্স সাপোর্ট তা স্থগিত করেছে। অর্থাৎ গোয়েন্দা যত তথ্য রয়েছে সেই কোনো রকম তথ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখন ইউক্রেন পাবে না। ফলে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ চালিয়ে যেতে কিংবা রাশিয়াকে মোকাবেলা করার জন্য অস্ত্র সহায়তা তো আগেই বন্ধ হয়েছে, তার সঙ্গে এখন তথ্যের যে সহযোগিতা ছিল সে তথ্যের সহযোগিতাও বন্ধ হয়ে গেল। একটা দেশের জন্য কিংবা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিংবা একটা দেশের উন্নতির জন্য অথবা যুদ্ধ পরিস্থিতিতে থাকলে একটা দেশের জন্য ইন্টেলিজেন্স সাপোর্ট কতটুকু দরকার তা নিয়ে নিশ্চয়ই আলোচনার দরকার পড়ে না সুপ্রিয় দর্শক। যুদ্ধ পরিকল্পনা করা এবং নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য এই ইন্টেলিজেন্স সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি যে যখন ইরান একটা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইসরায়েলে, তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সম্মিলিতভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে আকাশেই ইরানের ড্রোনগুলোকে, ক্ষেপণাস্ত্রগুলোকে ভেঙে দিয়েছিল। এবং তখন সৌদি আরবের কাছ থেকে যুক্তরাষ্ট্র ইন্টেলিজেন্স সাপোর্ট বা গোয়েন্দা সাপোর্ট নিয়েছিল। অর্থাৎ একটা গোয়েন্দা সাপোর্ট একটা আক্রমণ প্রতিহত করার জন্য বেশ ভালো কাজে আসতে পারে, এটি বোঝানোর জন্যই আমি এই উদাহরণটি টানলাম। বাইডেন প্রশাসনের সময় বরাদ্দ করা $4 বিলিয়ন অস্ত্র ডোনাল্ড ট্রাম্প আটকে দিয়েছেন, এখন তথ্য পাওয়ার সুযোগও বন্ধ করে দিলেন। শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রই তথ্য দেওয়ার এই সুযোগ বন্ধ করে দিয়েছে তা নয়, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে বলেছে যে যুক্তরাষ্ট্র থেকে যেসব ইন্টেলিজেন্স তথ্য যুক্তরাজ্য পায় সেগুলো যেন ইউক্রেনের সঙ্গে শেয়ার না করে। যুক্তরাজ্য কি করবে? ডেফিনেটলি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের কথাতেই থাকবে, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর যুক্তরাজ্যের অনেক কিছু নির্ভর করে এবং যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইঙ্গো মার্কিন এই শব্দটা আপনারা এই জন্য মনে রাখতে পারেন। এই যে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হওয়ার পর এই সিদ্ধান্ত আসার আগে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি দিয়েছিলেন। আমেরিকার আইনসভা বা কংগ্রেসের দুই কক্ষ, হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের, তাদের সবার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ভাষণে তিনি জেলেনস্কির একটা চিঠি জোরে জোরে পড়ে শুনিয়েছেন, যেখানে জেলেনস্কি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে এই যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য, দ্রুত বন্ধ করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। তাহলে জেলেনস্কি এক ধরনের আত্মসমর্পণ করেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, এক ধরনের সারেন্ডার করেছে। বল এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে তিনি জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডাকবেন কিনা বা আলোচনার একটা ডেট দেবেন কিনা। এই চিঠির কথা আইনসভাতে দেওয়া বক্তৃতায় উল্লেখ করলেও ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকাকে ইউক্রেনের কাছ থেকে এক ধাপ পিছিয়ে নিয়ে এসেছে, যা স্পষ্ট আমেরিকার হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেস স্পষ্ট করে বলে দিয়েছেন। তবে তারা কিছু অপশন খোলা রেখেছেন। যেমন মাইক ওয়ালটেস বলেছেন যে যদি শান্তি আলোচনা শুরু হয় ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের, তাহলে আবারও সেই অস্ত্র সহায়তা চালু হতে পারে। অর্থাৎ যদি পরিবেশ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পছন্দ মতো হয়, তাহলে আবারও ইউক্রেন এই সহযোগিতাগুলো ফিরে পেতে পারে, এমন ইঙ্গিতই দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। ইউরোপ কি করছে? প্রথমে জানা গেল যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তারা একসঙ্গে হয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা দেখা করতে যাবেন। তার কিছুক্ষণ পরই, কয়েক ঘন্টা পর আবার জানা গেল যে না, ব্যাপারটা আসলে এরকম নয়। এখন ইমানুয়েল ম্যাক্রন এই বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে ইউরোপ এখনই সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তড়িঘড়ি করে যে সম্পর্কটিকে মিটমাট করে ফেলবেন সে বিষয়টি নয়, বরং উল্টো তারা এই যে ন্যাটোর যে বাধ্যবাধকতা 5 ধারা অনুযায়ী কোন একটা ন্যাটোভুক্ত দেশ আক্রান্ত হলে তাকে অন্য দেশটা রক্ষা করার জন্য এগিয়ে আসবে এবং ঝাঁপিয়ে পড়বে, সেই ক্লজটিকে তারা এখন সামনে নিয়ে আসছেন এবং
ন্যাটোর নিজেদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তা ঠিকঠাক রাখার বিষয়টি ইউরোপ চিন্তা করছে বলে আমরা ধারণা করতে পারি। এই যে শুক্রবারে হোয়াইট হাউসে যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির, তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্প এই কঠোর ব্যবস্থাগুলো নিয়ে আসছেন। এবং এই যে বৈঠক যেখানে হয়েছে, বৈঠকের এক পর্যায়ে দুই পক্ষের ভেতর যখন নানা রকম উত্তেজনাকর কথাবার্তা হলো, তারপর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয়েছিল বলেও গণমাধ্যমে খবর এসেছে। এটি মোটামুটি ভাবে একটা অপমানজনক আচরণ। এবং আরেকটি বিষয় জানা গেল, সেটি হলো যে জেলেনস্কির জন্য যে খাবার তৈরি করা হচ্ছিল, সেই খাবার জেলেনস্কিকে না দিয়েই এই বৈঠক শেষ করা হয়েছে। অর্থাৎ তিনি না খেয়ে হোয়াইট হাউস ত্যাগ করে গেছেন। এটি আমেরিকার সংস্কৃতির জন্য কেমন এটি ঠিক আমি জানি না, কিন্তু বাঙালি সংস্কৃতির জন্য এটা অত্যন্ত একটা অপমানজনক একটা বিষয়। কারণ বাংলাদেশে পঞ্চপদ, অষ্টপদ, 12 পদ কারো টেবিলের সামনে না দিলে ঠিকঠাক সম্মান করা হয়েছে বলে ধরে নেওয়া হয় না। অর্থাৎ যখন বাংলাদেশের সংস্কৃতিটা এমন যে কারো বাসায় যখন কোনো মেহমান আসে, তিনি খেতে পারেন আর না পারেন, তার টেবিলে তার সামনে অনেকগুলো পদ রাখতে হয়। যার সামনে যত বেশি পদ রাখা যায় তাকে তত বেশি সম্মান জানানো হয়েছে বলে এটি ধরে নেওয়া হয়। এবং আপনারা জানেন যে গ্রামে যাদের সঙ্গতি কম, এমনকি তাদের বাড়িতে কেউ যদি এক গ্লাস পানি খেতেও যেত, তাহলে আমাদের সংস্কৃতি এমন যে তাকে এক গ্লাস পানির সঙ্গে একটা মোয়া হলেও খেতে দিত, একটা নাড়ু হলেও খেতে দিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেলেনস্কি না খেয়ে সেখানে চলে গেছেন। এবং আরো জেনেছি যে জেলেনস্কি যখন বৈঠকে আসেন এবং হোয়াইট হাউসে প্রবেশ করেন, তখন সেখানে অপেক্ষারত সাংবাদিকদের একজন জেলেনস্কিকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি স্যুট পরে আসেননি কেন, আপনার কি কোনো স্যুট নেই? এর আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক যে খুব একটা ভালো ছিল তা নয়, কিন্তু জেলেনস্কি প্রথমে মুখ ফুটে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প পুতিনের তৈরি করা একটা অপতথ্যের জগতে বাস করছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে বলেছিলেন যে বিনা ভোটে নির্বাচিত একজন স্বৈরশাসক এই জেলেনস্কি। এবং জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ঠিকঠাক প্রায় করেই ফেলেছিলেন মিস্টার কিয়ার স্টারমার, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এবং তার সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের আলাপ আলোচনা হলো, বৈঠক হলো, তারপর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে জেলেনস্কির জন্য তার যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা রয়েছে। এবং এই যে জেলেনস্কিকে তিনি ভোটবিহীন স্বৈরাচার বলেছিলেন, এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে কি সত্যিই উনি বলেছিলেন, ওনার মনে পড়ছে না, অর্থাৎ তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরেও শুক্রবারের এই বৈঠক সবকিছুকে ভণ্ডুল করে দিয়েছে। এখন জেলেনস্কি যতই চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার জন্য, তিনি কবে নাগাদ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে বসতে পারবেন সেটাই এখন একটা দেখার বিষয়। অন্যদিকে শুধুমাত্র জেলেনস্কির জন্য নয়, ইউরোপের জন্য একটা খারাপ খবর হলো এই যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় তা বিচার বিবেচনা করছে। অন্যদিকে যে বৈঠক করেছে ইউরোপের নেতারা লন্ডনে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়াকে কিভাবে অর্থনৈতিকভাবে চাপে রাখা যায়। সুতরাং পরিস্থিতি সেখানে খুবই গুরুতর হয়ে যাচ্ছে। জেলেনস্কির ভাগ্যে শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না, কারণ যুক্তরাষ্ট্রের যারা নীতি নির্ধারক করেছেন তারা এমনও কথা বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন যুদ্ধটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে ক্ষমতা থেকে সরিয়ে রাখা হয়েছিল। এবং তারা খোলামেলাই বলছেন যে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার জন্য ইউক্রেনের একজন আরো বিনয়ী, আরো কৃতজ্ঞ একজন নেতা দরকার, সেটি জেলেনস্কি নয়। এবং জেলেনস্কিকে সরে যেতে হতে পারে বা সরে যাওয়া উচিত এমন মনোভাবই ডোনাল্ড ট্রাম্পের যারা নীতি নির্ধারক হিসেবে যাদেরকে তিনি নিয়োগ দিয়েছেন তারা মনে করেন। সুপ্রিয় দর্শক, ভলোদিমির জেলেনস্কির সামনের দিনগুলোতে তাহলে কি আছে তার কপালে? আপনাদের কি ধারণা কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।